হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস, তোমরা দেখছো ওডি ম্যাথস। এর আগে ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টার আর ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশনটা হয়েছিল আগের ভিডিওটাতে। তো সেই ভিডিওটা যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও, নাহলে আজকের অঙ্কগুলো বুঝতে পারবে না। আর আজকে হবে কোষে দেখি 23.1 এবং কোষে দেখি 23.2 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলেছে, দেখো একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার, আচ্ছা আমি ত্রিভুজটা এঁকে নিই প্রথমে, যার এবি অতিভুজ এবি ইজ ইকুয়াল টু 10 সেমি। অতিভুজ এবি বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে যে এবিটাই অতিভুজ হবে, ঠিক আছে, এটা হচ্ছে 10 সেমি, তাই তো। আর কি বলেছে, ভূমি বিসি 8 সেমি, এই বিসিটাই ভূমি হবে, এটা বলে দিয়েছে 8 সেমি, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, লম্ব এসি সমান 6 সেমি, লম্ব হবে এসিটা, তাহলে 6 সেমি। তো দেখো স্টুডেন্টস, হয় এইভাবে বলে দেবে কোনটা ভূমি কোনটা লম্ব, অথবা এটা বলে দিতে পারে যে সি কোনটা হচ্ছে সমকোণ বা সি কোনটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলেই বুঝে যাবে যে ত্রিভুজটা কিভাবে রাখতে হবে। বড় জোর এটা বলে দিতে পারে যে সি কোনটা 90 ডিগ্রি আর একটা ভূমি হচ্ছে এই বাহুটা, এটাও বলে দিতে পারে। তো এইগুলো বলে দেবে বিভিন্নভাবে, হয় তোমাকে বলে দেবে যে অতিভুজটা এবি, ভূমিটা হচ্ছে বিসি, তারপর লম্বটা হচ্ছে এসি, এইভাবে উল্লেখ করে দেবে, নাহলে কোনটা 90 ডিগ্রি সেটা বলে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে আর কি জানতে চেয়েছে এবিসি কোণ, মানে এই কোণটা, দেখো এবিসি এই কোণটা, তাই না, এই কোণটার সাইন বার করতে বলেছে আর ট্যানজেন্ট বার করতে বলেছে। এই কোণটা সাইন কত হবে, সাইন এবিসি, তাই তো। সাইন মানে কি হয়, এই কোণটার রেসপেক্টে যদি তুমি দেখো তাহলে লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, তাই তো। তাহলে সাইন কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব হচ্ছে 6 সেমি, অতিভুজ হচ্ছে 10 সেমি, তাহলে সাইন হয়ে গেল এইটা। এটা একটু কাটাকুটি করো, তাহলে 3 এটা 5, তাহলে 3/5 হয়ে গেল সাইন, ঠিক আছে। এবার ওই কোণটার আমাকে ট্যানজেন্ট বার করতে বলেছে, তাহলে ট্যান এবিসি। ট্যান এবিসি কত হবে, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে লম্ব কোণটা 6 আর ভূমি কোণটা 8, হয়ে গেল 3/4, কাটাকুটি করলে 3/4ই আসবে, দেখো, ঠিক আছে। তো এই ছিল অ্যান্সার প্রথম অঙ্কটার, খুবই সহজ অঙ্ক। 2 আর 3 নম্বর অঙ্ক একই রকম অঙ্ক, এইভাবেই করতে হবে। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 4 নম্বর অঙ্কটা বলেছে, যদি cos θ = 7/25 হয়, তাহলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন থিটা কত হবে, cos θ যদি এটা হয় সাইন থিটা কত হবে, ট্যান থিটা কত হবে, কোসেক থিটা কত হবে, সিক্যান্ট থিটা কত হবে, কট থিটা কত হবে, এইগুলোই জানতে চাই। তো দেখো কি করে বার করবো। প্রথমে দেখো cos θ এটা দিয়ে দিল, সাইন থিটাটা একটু বড় হবে বের করা, দেখো কি করে, √1 - cos স্কয়ার থিটা জানোই তোমরা। সাইন থিটা মানে কি, √1 - cos স্কয়ার থিটা, আগের দিন ইন্ট্রোডাকশন ভিডিওতেই এগুলো বলেছি, তাই তো। তাহলে √1 - cos স্কয়ার থিটা, cos থিটা কত 7/25, তাহলে cos স্কয়ার থিটা কত হবে 7/25 তার হোল স্কয়ার, তাই তো। এটা একটু ক্যালকুলেট করো, দেখো 7 এর স্কয়ার হচ্ছে 49 আর 25 এর স্কয়ার হচ্ছে 625, হলো এটা। এবার দেখো এলসিএম আসবে কত, এইটা যদি বিয়োগ করি, বিয়োগের নিয়ম কি, এলসিএম নিতে হয়, এলসিএম আসবে দেখো 625, আর ওপরে কি আসবে 625 - 49, ঠিক আছে। এটা দেখো মাইনাস করলে 576 আসছে। 576 এর √, কি 576 মানে কি, 576 মানে হচ্ছে 24 × 24, তাই তো। তাহলে 576 এর রুট কত হবে 24 ডিভাইড বাই, আর 625টা 25 হয়ে যাবে, তাই তো, হয়ে গেল। তাহলে সাইন থিটার ভ্যালু বেরোলো আমার 24/25। আমি এগুলো মুটিয়ে দিচ্ছি, তাহলে সাইন থিটা কত বেরোলো 24/25। এত দূর বেরিয়ে গেল যখন, বাকিগুলো খুবই সহজে বেরিয়ে যাবে, দেখো আর সময় লাগবে না। ট্যান থিটা মানে কি,
ট্যান থিটা মানে সাইন, তোমরা জানো সাইন থিটা বাই কস থিটা, তাই তো? ইন্ট্রোডাকশন ভিডিওতেই হয়েছিল এগুলো। তাহলে সাইন থিটার মান কত? 24/25। আর কস থিটা কত? 7/25। তাহলে দেখো এই নিচের 25 গুলো কেটে গেল, পড়ে থাকলো 24/7। ঠিক আছে, ট্যান থিটা বেরিয়ে গেল যখন, এবার তো আরো সহজে বেরোবে। কারণ দেখো কোসেক থিটা, কোসেক থিটা মানে কি 1/sin থিটা, সাইন থিটার উল্টো, তাই তো? সাইন থিটা যদি 24/25 হয়, তাহলে কোসেক থিটা কত হবে? 25/24 হয়ে যাবে। খুবই সিম্পল। এরপরে দেখো সিক্যান্ট থিটা, সিক্যান্ট থিটা মানে কি? সিক্যান্ট হচ্ছে কস থিটার উল্টো, তাহলে কসটা যদি 7/25 হয়, তাহলে সিক্যান্ট থিটা কত হবে? 25/7। আর কট থিটা মানে কি? কট থিটা হচ্ছে ট্যান এর উল্টো, ট্যান যদি 24/7 হয়, তাহলে কট থিটা হবে 7/24। হয়ে গেল। এইগুলোই সবকটা ত্রিকোণমিতিক অনুপাত বেরিয়ে গেছে, দেখো এগুলোই অ্যান্সার। এবার অনেকেই এই অঙ্কটা কিভাবে করে দেখো, আমি বলছি। অনেকেই অঙ্কটা এইভাবে করে যে এই কস থিটা 7/25 দেওয়া আছে, তো এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিল, দিয়ে এটাকে থিটা নাম দিয়ে দিল, দিয়ে বললো যে কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটাকে 7 ধরবো, অতিভুজটাকে 25 ধরবো। তাহলে এটা কত হবে? √25² - 7²। √25² - 7² কত হয়? 24 হয়ে যায়। এটা ক্যালকুলেট করে দেখো 24ই আসবে। তাহলে এবার লম্ব বেরিয়ে গেল, ভূমি বেরিয়ে গেল, অতিভুজ বেরিয়ে গেল, এবার সাইন থিটা বার করো। সাইন থিটা হয়ে যাবে লম্ব বাই অতিভুজ, তাহলে 24/25। এইভাবে অনেকে বার করে। আবার কস থিটাও ট্যান থিটাও বেরিয়ে যাবে লম্ব বাই ভূমি 24/7। তো এইভাবে অনেকে বার করে, কিন্তু এখানে প্রবলেম, এই প্রসেসটা কেন ঠিক নয় দেখো। এর কারণ হচ্ছে কস থিটার ভ্যালু কি? কস থিটার ভ্যালু যদি 7/25 লেখা থাকে, তাহলে আমার ভূমিটা 7ই হবে আর অতিভুজটা 25ই হবে, তার কোনো মানে নেই। ভূমিটা তো 14 আর অতিভুজটা 50ও হতে পারতো। এটাও তো সেই 14/50 করলে সেই 7/25ই আসবে, তাই না? তাহলে আমি কি করে নিশ্চিতভাবে বলতে পারি যে ভূমিটা 7ই আসবে? আবার অনেকে দেখো এরকম এটাকে 25x, 7x, 4x, 24x ধরে নেবে, কিন্তু অত ঝামেলা করার দরকার কি? আমি প্রথমে কষ্ট করে একটু সাইন থিটাটা বার করে নেবো, বাকিগুলো তো খুব সহজেই বেরিয়ে যাবে, তাই না? ওই প্রসেসটাই আমার মতে বলে সব থেকে ভালো। এই প্রসেসটা না করে আগের প্রসেসটাই করা উচিত বলে মনে হয় আমার। এরপরে দেখো 5 আর 6 অঙ্কগুলো একই রকম আছে। 6 ক্ষেত্রে সাইন থিটা, ট্যান থিটা আর সাইন থিটা, ট্যান থিটার ভ্যালু বার করে ওখানে পুট করে দেবে, তাহলেই বেরিয়ে যাবে। 7 অঙ্কটাও 6 মতোই, 8 অঙ্কটাও একই। 9 নম্বর অঙ্কগুলো দেখো বলেছে সত্যি না মিথ্যা সেটা বলতে। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। প্রথমটা, ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। ট্যান এর মান কি সবসময় 1 অপেক্ষা বড় হয়? আচ্ছা, ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত? ট্যান 30 ডিগ্রি ভ্যালু 1/√3 না? 1/√3 কি 1 থেকে তো ছোট, তাই না? তাহলে ট্যান এর ভ্যালু হচ্ছে সবসময় 1 থেকে বড়, এই স্টেটমেন্টটা ভুল। লিখে দেবে মিথ্যে, কারণ ট্যান 30 ভ্যালু 1/√3, যা 1 থেকে ছোট। ঠিক আছে। 2 নম্বরটা দেখো কি বলেছে। 2 নম্বরটা বলেছে কট এর ভ্যালু সর্বদা 1 অপেক্ষা ছোট। আচ্ছা, কট 30 ডিগ্রির ভ্যালু কত? কট 30 ডিগ্রির ভ্যালু কত? √3, তাই তো? √3 তো 1 থেকে বড়, তাহলে তো এই স্টেটমেন্টটাও ভুল হয়ে যাচ্ছে, তাই না? একইভাবে এই স্টেটমেন্টটাও ভুল। তো 3 নম্বরটা বলেছে দেখো একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3 হতে পারে। আচ্ছা, আগের দিনে আমি বলেছিলাম সাইনের ভ্যালু কখনো 1 থেকে বড় হতেই পারে না, তাই তো? 1 থেকে বড় হতেই পারে না। তাহলে সাইন থিটা যদি 4/3 হয়, এটা 4/3টা তো 1 থেকে বড়, 4/3টা 1 থেকে বড় না, তাই তো? তাহলে সাইন থিটার ভ্যালু এটা তো হতেই পারে না, কারণ সাইন থিটার ভ্যালু 1 থেকে বড় হতেই পারে না। ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম। তো এটা লিখবে সাইন থিটা = 4/3 হতে পারে না, কারণ 4/3 > 1, সাইন থিটার ভ্যালু 1 থেকে বড় হতে পারে না। এইভাবে লিখে দেবে মিথ্যে। ঠিক আছে। তো এর পরের অঙ্কটা বলেছে দেখো 4 নম্বরটা। 4 নম্বরটা বলেছে একটি কোণ আলফা এর জন্য সিক্যান্ট আলফা = 12/5 হতে পারে। 12/5 হতে পারে। তাহলে সিক্যান্ট আলফা = 12/5 যদি হয়, তাহলে কস আলফা কত হবে? কস হচ্ছে সিক্যান্টের উল্টো, তাহলে 5/12 হয়ে যাবে, তাই তো? এটা তো 1 থেকে ছোট। আমি কি বলেছিলাম? কসের ভ্যালু 1 থেকে ছোট হতে হবে, তাই তো? 1 থেকে ছোট অথবা 1 সমানও হতে পারে, আবার -1 থেকে বড় হতে হবে।
তাহলেই হবে। তাহলে দেখো কসের ভ্যালু তো 1-এর থেকে ছোট, আর এটা -1-এর থেকে মাইনাস তো নয়, তাহলে মাইনাসের দিকে যাচ্ছি না, তো 1-এর থেকে তো ছোট, তাহলে কস আলফার ভ্যালু 5/12 হতে পারে, তাহলে সিকেন্ড আলফার ভ্যালু 12/5 হতে পারে, এটা সত্য। ঠিক আছে, এরপরে দেখো একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইকুয়াল টু 5/13। আচ্ছা, কোসেক বিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে বিটা বলে, ঠিক আছে বিটা, তো কোসেক বিটা হচ্ছে 5/13। যদি কোসেক বিটা 5/13 হয়, কোসেকটা যেন সাইনের উল্টো, তাহলে সাইন বিটা কত হবে? সাইন বিটা হবে 13/5। 13/5টা 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, সাইনের ভ্যালু 1-এর থেকে বড় হতে পারে না, তাহলে এটাও মিথ্যে। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, কোন একটি কোণ থিটার জন্য cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে, হতেই পারে, 3/5টা তো 1-এর থেকে ছোট, তাহলে হতেই পারে, এটা সত্য। ঠিক আছে, তাহলে এই গেল আমার 23.1 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে 23.1 এর যে বাকি অঙ্কগুলো থাকলো, যেগুলো আমি বাদ দিলাম, সেগুলো তোমরা চেষ্টা করবে একই রকম অঙ্ক যেগুলো করিয়ে দিয়েছি সেগুলো জানা থাকলে ওগুলো খুব সহজেই পেরে যাবে। ঠিক আছে, না পারলে আমাকে কমেন্ট করবে। আপাতত আমি 23.2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি। 23.2 এর 1 নম্বর অঙ্কটা বলেছে, দেখো আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। এটা ধরে নাও আমাদের বাড়ির জানলা এখানটায়, তাহলে এইখানটায় একটা মই আছে যেটা 60 ডিগ্রি কোণ করে আছে ভূমির সঙ্গে, এটা ভূমি, তাহলে এর সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, আমাদের জানলা যদি এটা দেয়াল হয়, তাহলে দেয়ালটা সবসময় 90 ডিগ্রি ভাবে উঠে থাকে, সবসময় 90 ডিগ্রি কোণে, তাই তো? তাহলে এটা 90 ডিগ্রি হলো, এটা 60 ডিগ্রি হলো, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি বলেছে, মইটি 2√3 মিটার লম্বা, অর্থাৎ এইটা যে মই এটা হচ্ছে 2√3 মিটার। ঠিক আছে, অতিভুজটা বলে দিয়েছে 2√3 মিটার। আর কি বলেছে, তাহলে আমাদের ওই জানলাটি ভূমির থেকে কতটা উপরে আছে, অর্থাৎ এই উচ্চতাটা জানতে চাইছে, এই লম্বটা, তাই তো? এটাকে এক্স মিটার ধরে নিলাম। তাহলে দেখো সাইন 60 ডিগ্রি যদি বার করি আমি, এইটা 60 ডিগ্রি, তাই তো? এই কোণের সাইন কত হয়? লম্ব বাই অতিভুজ, তাই না? তো লম্ব হচ্ছে এক্স মিটার আর অতিভুজ হচ্ছে 2√3 মিটার। হয়ে গেল এতদূর। এবার দেখো পরের লাইনে আমি সাইন 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দেবো। কত হয় সাইন 60 ডিগ্রির ভ্যালু? √3/2 ইকুয়াল টু x/2√3। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে, খুবই সহজেই বেরিয়ে যাবে। এক্স এর ভ্যালু কত হবে বলো? √3/2 ইন্টু এই যে 2√3টা কস মাল্টিপ্লিকেশন করে উপরে চলে যাবে, তাহলে 2√3 হয়ে গেল। এই 2 এর সাথে এই 2 কেটে গেল, √3 এর সাথে √3 গুণ হয়ে 3 হয়ে গেল। অর্থাৎ ভূমির থেকে আমাদের জানলাটা 3 মিটার উঁচুতে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি হচ্ছে সমকোণ। এই দেখো এটাতে সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, যার বি হচ্ছে সমকোণ, তাহলে ত্রিভুজটা এরকম ভাবে হবে, তাই তো? তো এটা বলে দেবে কোনটা সমকোণ। এবার কি বলেছে, বলেছে যে এবি হচ্ছে 8√3, এবি হচ্ছে 8√3। আর কি বলেছে, বিসি হচ্ছে 8 সেমি, এটা সেমিতে আছে, ঠিক আছে? বিসি হচ্ছে 8 সেমি। আর কোন এসিবি আর কোন বিএসি এর ভ্যালু বার করতে হবে। এসিবি এই কোণটা আর বিএসি হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের ভ্যালু বার করতে হবে, তাই তো? এবার তোমাকে এটাও বলতে পারতো কোনো কোনো অঙ্কে যে এই কোণ দুটো দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে একটা বাহু দিয়ে দিয়েছে, বাকি দুটো বাহু বার করো। তো বাহু কোণ দেয়া থাকলে বাহু বার করতে পারবে, বাহু দেয়া থাকলে কোণ বার করতে পারবে। একই অঙ্ক দেখো কি করে করে। এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে? এটাকে আমি ফাই তুমি চাইলে ধরতে পারো, না হলে ধরার দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা, ট্যান থিটা কত হবে? ট্যান থিটা কত হবে? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 8√3 আর ভূমি কত? 8। তাহলে এখান থেকে দেখো কাটাকুটি হয়ে √3 হয়ে গেল। আচ্ছা, ট্যান থিটা কখন √3 হয়? তোমরা জানো না ট্যান 60 ভ্যালু √3 হয়। তাহলে ট্যান থিটা যদি √3 লেখা থাকে তাহলে থিটা কত হবে? 60 ডিগ্রি হবে, তাই হবে তো? আচ্ছা, ট্যানই কেন বার করলাম? কারণ দেখো লম্ব আর ভূমি দেয়া আছে, আমি কটও বার করতে পারতাম, কিন্তু সাইন যদি বার করতে হতো তাহলে আমাকে আবার অতিভুজটা বের করতে হতো। অতিভুজ আমি বার করতে পারতাম, তুমিও বার করতে পারবে,
তুমি অতিভুজটা বার করে আবার সাইন থিটা ইকুয়াল টু ওইভাবে করতে পারো, কিন্তু ট্যান আমাকে অতিরিক্ত পরিশ্রম কেন করব, ট্যান থিটা আমি এভাবে বার করে ডাইরেক্ট করতে পারি যদি। এই কোণটা তো 60 ডিগ্রি হয়ে গেল। এবার এই কোণটা কত হবে? আচ্ছা এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো তাহলে এইটাই যদি 90 ডিগ্রি হয় একা, তাহলে বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি। এবার তার মধ্যে আবার এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল? 30 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে দুটো কোণ বার করতে বলেছিল, এই দুটো কোণ বেরিয়ে গেল, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো 3 আর 4 নম্বর অঙ্কগুলোতে এরকম কোণ দেয়া আছে, বাহু বার করতে হবে, ঠিক আছে? এরপরে আমি 5-এর একটা অঙ্ক করে দেবো। 3 আর 4-এর অঙ্কগুলো তো একইভাবে করে ফেলবে, খুব সহজেই হয়ে যাবে। 5-এর একটা অঙ্ক করে দেবো, বাকিগুলো একই রকম ভাবে করতে হবে। তো 5-এর আমি দেখো 8 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 5-এর 8-এরটা কি বলেছে? tan 60 ডিগ্রি minus tan 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি। এই tan এর টি গুলো একটু মুড়িয়ে দেবে, নাহলে প্লাসের সাথে মিশে যাবে, হ্যাঁ, ইন্টু tan 30 ডিগ্রি। আর কি বলেছে? প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, ঠিক আছে? প্লাসই আছে, ওকে। এবার দেখো এই যে 5-এর সবকটা অঙ্কের কথা বলছি, শুধু এটার না, 5-এর সবকটা অঙ্কে এই যে tan 60 ডিগ্রি sin cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি এগুলোর ভ্যালু বসিয়ে দিলেই খুব সহজে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? শুধু এই ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, তারপরে আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। দেখো এই অঙ্কটাতে কি করে tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 মাইনাস tan 30 হচ্ছে 1/√3 ডিভাইড বাই 1 প্লাস tan 60 ভ্যালু হচ্ছে √3 ইন্টু tan 30 ভ্যালু হচ্ছে 1/√3 হলো, প্লাস cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হচ্ছে 1/2 ইন্টু cos 30 ভ্যালু কত? √3/2 প্লাস sin 60 ভ্যালু কত? sin 60 ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু cos sin 30 ভ্যালু কত? 1/2 হয়ে গেল। এবার আমি ক্যালকুলেশন করবো এগুলো। নিচে দেখো এই যে √3 আর 1/√3 কেটে গেল, ঠিক আছে? ওপরে কি থাকবে দেখো, নিচে তো 2 থাকলো, ওপরে দেখো এলসিএম নেবো, √3 হয়ে যাবে। ওই ওপরেটা √3 ইন্টু √3 তাহলে 3 হয়ে গেল, আর -1 এই গেল এটা, প্লাস এবার এইগুলোর মধ্যে আমি আবার এলসিএম নেব। আচ্ছা প্রথমে তো দেখো 1/2 আর √3/2 এটা গুণ হয়ে গিয়ে √3/4 হয়ে যাবে, এটাও তাই √3/4 হয়ে যাবে। তো এই দুটোর মধ্যে আমার এলসিএম কত আসছে? 4 আসছে, আর ওপরে কি আসছে? √3 প্লাস √3। √3 প্লাস √3 কত হয়? 2√3 হয়ে যায় না, তাই তো? তাহলে দেখো 2 এর সাথে 4 কেটে 2 হয়ে গেল, তাহলে √3/2 এখানে এলো। আর এখানে কি আসবে দেখো, ওপরে দেখো 2 আসবে, নিচে √3 আসবে, ডিভাইড বাই আবার 2 আছে, প্লাস √3/2। এই √3/2টা এখানে লিখলাম, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে 1/√3 প্লাস √3/2। এটা যদি আমি এলসিএম করি তাহলে নিচে হয়ে যাবে √2√3, ওপরে হয়ে যাবে 2 প্লাস এই যে √3 সাথে √3 গুণ হয়ে 3 হয়ে গেল, তাহলে 2 প্লাস 3 হয়ে গেল 5, আর নিচে 2√3। এটাই অ্যান্সার, ঠিক আছে? তো 5-এর সবকটা অঙ্ক এই একই রকম ভাবে হবে, শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবে, দিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া আর কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। এরপরে দেখো 6-এর অঙ্কগুলো একই অঙ্ক, শুধু ওটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা প্রমাণ করতে হবে, তুমি ভ্যালু পুট করে দিও, দেখবে প্রমাণ হয়ে যাবে। এবার 7-এর অঙ্কগুলো দেখো, 7-এর অঙ্কগুলো 3টে অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে আমি একটা করে দিচ্ছি, এই 2 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, বাকিগুলো একইভাবে চেষ্টা করবে, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা, 7-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 7-এর 2-এরটা বলেছে যে x এর মান বের করতে হবে যদি x ইন্টু সাইন থিটা, sin 60 ডিগ্রি সরি sin 60 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু secant 60 ডিগ্রি ডিভাইড বাই
কোসেক 60 ডিগ্রি। এইটাই যদি হয় তাহলে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। দেখো কিভাবে বেরিয়ে যাবে, এক্স ইন্টু সাইন 60 ভ্যালু কত, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। কস 30 ভ্যালু কত, কস 30 ভ্যালু হচ্ছে √3/2, কিন্তু কস 30 এর উপরে আবার স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, ইজ ইকুয়াল টু tan 45 এর ভ্যালু কত 1, কিন্তু এটার আবার স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার করে দিলাম, ইন্টু সিক্যান্ট 60 ডিগ্রি, সিক্যান্ট 60 ডিগ্রির ভ্যালু কত 2, তাই তো, তাহলে এটা 2 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির ভ্যালু কত 2/√3, তাই তো, একটু ভালো করে লিখি এটাকে, 2/√3 হলো। তাহলে এটা এবার কাটাকুটি করে দাও, আর কি যাচ্ছে দেখো, এক্স ইন্টু এটা √3 আছে বাই 2 ইন্টু এই যে √3 স্কোয়ার কত হয়ে যায় 3 হয়ে যায়, আর 2 এর স্কোয়ার হয়ে যায় 4, তাই তো, ইজ ইকুয়াল টু 1 এর স্কোয়ার কত 1 এর সাথে এটা গুণ করে দিই, কিছু প্রবলেম নাই, তাহলে 1 রেখে দিলাম উপরে, আর নিচে দেখো 1/√3 আছে, তাই তো, 1/√3 এটা কত হয়, এটা √3 হয়ে যায় ডাইরেক্ট, তাই তো। এবার দেখো এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, কত হবে, এগুলো সব ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, মানে √3 ইন্টু এটা √3/2 এইদিকে ছিল, এইদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে গেলে 2/√3 হয়ে যাবে, তাই তো, ইন্টু এটা কত হয়ে যাবে 4/3, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, আর কিছুই না, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার দেখো √3 এর সাথে √3 কেটে গেল, তাহলে এটা কত হয়ে গেল 4 2 8/3, 8/3 কে একটু ভালো করে লেখো, তাহলে এটা কত হবে 3 2 6, 2 × 2 3, এক্স এর ভ্যালু এটাই বেরিয়ে গেল 2 × 2 3, ঠিক আছে। এইভাবেই সব কটা হবে। 8 এর অঙ্কটা দেখো দুই চল বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে, যদি তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও, তারপর দুই চল বিশিষ্ট যে সমীকরণ হয় 9 এ সমাধান করা শিখেছিলে, তাই না, ওই দুটো সমীকরণ পেয়ে যাবে এরকম, সেটাকে তুমি বজ্রগুণন তারপর আরো সব অপনয়ন এইসব পদ্ধতিতে সমাধান করতে পারবে, ঠিক আছে। 8 এর অঙ্কটাও পেরে যাবে। 9 এর থেকে একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো 1 এর অঙ্কটা, 9 এর 1 এর অঙ্কটা। আচ্ছা 9 এর অঙ্কগুলো কি বলেছে, 9 এর অঙ্কগুলো বলেছে যে a = b = 45 ডিগ্রি, তাই তো। এবার বলে দিয়েছে যে প্রমাণ করো, দিয়ে 1 নম্বর অঙ্কটা প্রমাণ করো, দিয়ে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক প্রমাণ করতে হবে। আমি প্রথমটা প্রমাণ করছি, sin a + b = sin a cos b প্লাস cos a sin b, এটা প্রমাণ করতে হবে, আমি প্রমাণ করব এরকম করে। তো দেখো প্রথমে LHS বলে লিখবে, LHS মানে কি, লেফট হ্যান্ড সাইড, মানে বাঁ দিকের সাইডটা কি আছে sin a + b, এটার ভ্যালু কত হচ্ছে প্রথমে বার করে দেখো, sin a কত 45 ডিগ্রি, b কত 45 ডিগ্রি, বসিয়ে দিলাম, ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এবার দেখো 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কত হয় 90 ডিগ্রি, তাই তো, sin 90 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে আমার LHS বেরোলো 1। এবার আমি বার করব RHS, RHS কত হবে দেখো, sin a cos b প্লাস cos a sin b, sin a কত, a মানে 45 ডিগ্রি, তাহলে এটা sin 45 ডিগ্রি হয়ে যাবে, cos b তাহলে এটা cos 45 ডিগ্রি হয়ে যাবে, b এর ভ্যালু তো 45 ডিগ্রি, তাই না, প্লাস এটা cos 45 ডিগ্রি ইন্টু sin 45 ডিগ্রি ইকুয়াল টু sin 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2 ইন্টু cos 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2। এই ভ্যালুগুলোর টেবিলটাও ইন্ট্রোডাকশন ভিডিওতে করিয়েছিলাম, তাই তো, তো ওই ভিডিওটা অবশ্যই দেখো, ওটা খুবই ইম্পর্টেন্ট, যারা দেখোনি তারা অবশ্যই দেখো, প্লাস cos 45 মানে 1/√2, sin 45 মানে 1/√2, তাহলে দেখো 1/√2 ইন্টু 1/√2 এটা কত হয়ে যাবে 1/2 হয়ে যাবে, এই যে √2 ইন্টু √2 2 হয়ে যায়, প্লাস এই যে 1/√2 ইন্টু 1/√2 এটাও 1/2 হয়ে যাবে। আচ্ছা 1/2 প্লাস 1/2 কত হয়, হাফ আর হাফ যোগ করে দিলে 1 হয়ে যায়, তাই তো, তাহলে RHS ও বেরোলো 1, দেখো LHS ও বেরোলো 1, তাহলে অতএব LHS = RHS, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুফ হয়ে গেল, ব্যাস। তাহলে 9 এর 1 এর অঙ্কটা হলো, 2 এর অঙ্কটাও একই ভাবে করতে হবে, চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, ঠিক আছে। এবার 10 এর গুলোর মধ্যে একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো 10 এর 2 এর অঙ্কটা করে দিই, আর 10 এর 1 একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
10-এর 2-এরটা বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ এইরকম হয়, এ বি সি, এবি ইজ ইকুয়াল টু এসি, তার মানে এই দুটো বাহু সমান, তাই তো? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার কি বলেছে, এবং বিএসি সমান 90 ডিগ্রি। বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি একটু ঘুরিয়ে আঁকি এটাকে, যেভাবে আমরা সাধারণত সমকোণী ত্রিভুজ আঁকছি, যে 90 ডিগ্রিটাকে এখানে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এ হয়ে গেল, এটা বি আর এটা সি। তাহলে এই দুটো বাহু সমান, তাই তো? আমি যদি এটাকে এক্স ধরি তাহলে এটাকে এক্স ধরতে হবে। এই দুটো যদি এক্স হয় তাহলে এই গোটাটা কত হবে বলো তো? √x² প্লাস x², তাই তো? এই গোটাটা এটাই হবে অতিভুজ এইভাবে বার করে, তাই তো? ইকুয়াল টু, দেখো √x² প্লাস x² এটা 2x² হয়ে যায়, আর রুটের ভেতরে আছে তাহলে 2টা বাইরে বেরোতে পারবে না, x² আছে যেহেতু xটা বাইরে বেরিয়ে যাবে, x√2 হয়ে গেল। তাহলে এই অতিভুজটার মান কত বেরোচ্ছে? x√2, যদি এই দুটোকে x ধরি। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তোমরা এটা জানো, যদি এই কোণটা সমদ্বিখণ্ডক এইভাবে ছেদ করে একে, তাহলে একে পুরোপুরি 2 ভাগে ভাগ করে দেয়, তাই তো? অর্ধেক করে দেয়। তার মানে এই গোটাটা যদি 10 হয় তাহলে এইটুকু 5 আর এইটুকু 5 হবে, তাই না? আবার এটাকে 90 ডিগ্রিতে ছেদ করে দেয়, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি এটাকে টানি তাহলে এটা তো প্রথম কথা 90 ডিগ্রি হবে, আর এইটা কত হবে? x√2/2। দেখো গোটাটা তো x√2 ছিল, তাহলে এইটুকু কত হবে? x√2/2। আবার এইটুকু হবে দেখো x√2/2, তাই তো? এবার দেখো এখানে এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, তাই না? এই একটা ছোট পারা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমি ডি নাম দিই, এখানে ডি বলেছে এটাকে, তাহলে এডিসি এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এটাকে আমি একটু ভালো করে আঁকি, এখানে নিচে বড় করে। এটা হচ্ছে সমকোণ ডি, এখানে এ লিখলাম, এখানে সি লিখলাম। তাহলে দেখো এই কোণটাকে এখানে রেখে আমি এটাকে বানিয়েছি, তার মানে কোণ এ সি ডি এর রেসপেক্টে আমি এই সমকোণী ত্রিভুজটাকে এঁকেছি, তাই তো? এটাকে ঘুরিয়েও তো আঁকা যায়, মানে এইভাবেও আঁকা যায় এটাকে। দেখো এটা হচ্ছে ডি সমকোণ, আর এখানে আমার এ আছে, এখানে সি আছে, তাহলে এই কোণটার রেসপেক্টে হলো এটা, তাই তো? একটু ভালো করে আঁকো এটাকে। তাহলে এ কোণটার রেসপেক্টে হলো, তার মানে কি কোণ সিএডি, এই রেসপেক্টে আঁকা হলো এটা। তো 2 ভাবে আঁকা যায় এই সমকোণী ত্রিভুজটাকে, আঁকলাম ভালো করে। এবার ভ্যালুগুলো বসিয়ে দিয়ে, আমি দেখো এডি এর ভ্যালু কত ছিল জানি না, থাক। ডিসি এর ভ্যালু কত ছিল দেখো, x√2/2, তাহলে x√2/2 রেখে দিলাম। আর এসি কত ছিল? x, এই গোটাটা x রেখে দিলাম আমি, ঠিক আছে? এডি কত ছিল জানি না, থাক। সিডি কত? সিডি x√2/2, আর এসি কত? x, থাক, এগুলো লিখলাম। এবার আমাকে কি বার করতে বলেছে বলতো? একটা জিনিস প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? সিক্যান্ট এসিডি ডিভাইডেড বাই সাইন সিএডি ইকুয়াল টু, কি প্রমাণ করতে বলেছে? কোসেক স্কোয়ার সিএডি। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করব, তাহলে কি করে প্রমাণ করব? প্রথমে দেখো এলএইচএসটা দেখো কি হচ্ছে। এলএইচএস ইকুয়াল টু এইটা, তাই তো? এইটাকে আমি কি লিখবো দেখো, সিক্যান্ট, ভালো করে দেখো এই অঙ্কটা, হ্যাঁ, কনফিউজ হয়ে যেতে পারো। সিক্যান্ট এসিডি, এসিডি, তাহলে এসিডি কোথায় আছে দেখো, এই কোণটা এসিডি, তাই তো? এই কোণটার রেসপেক্টে আমাকে বার করতে হবে, তাহলে এই ত্রিভুজটাকে দেখবো এখন আমি, তাহলে সুবিধা হবে আমার এটা বার করতে। তাহলে দেখো সিক্যান্ট এসিডি, তার মানে এই কোণটা সিক্যান্ট কত হয়? সিক্যান্ট মানে কি? সিক্যান্ট মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাই তো? অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? এক্স, আর ভূমি কত? x√2/2,
হলো, ঠিক আছে। এবার সাইন নিচে কি আছে, সাইন সিএডি। এবার দেখো সিএডি তার মানে এই কোণটার রেসপেক্টে বার করতে হবে, তাহলে এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা দেখলে সুবিধা হবে। তাহলে দেখো সাইন সিএডি, এই কোণটার সাইন কত হয়, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণটার লম্ব কত x√2/2, আর অতিভুজ কত x, তাহলে ডিভাইডেড বাই x হয়ে গেল। ব্যাস, এই হলো আমার LHS, তাই তো। এবার একটু ভালো করে ক্যালকুলেশন করি। ইনটু এইটাকে যদি আমি ওপরে ইনটু আকারে লিখতে যাই, তাহলে এই এক্সটা ওপরে আসবে আর নিচে আসবে x√2/2, তাই তো। এবার দেখো এই এক্স এর সাথে এক্স কেটে গেল, এই এক্স এর সাথে এক্স কেটে গেল, এই √2 আর এই √2 গুণ হয়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এখানে 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে যাবে, তাই তো। দেখো 2/4 এটাকে কাটাকুটি করলে 1/2 হয়ে যাচ্ছে, তাই তো। আবার দেখো 1/1/2, তাহলে এই নিচের 2টা উপরে চলে আসবে, তাহলে 2 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে LHS ইকুয়াল টু কত বেরোলো, 2 বেরোলো, ঠিক আছে, রেখে দিলাম এটাকে। এবার RHS বার করব। RHS কত হবে দেখো, RHS কি আছে, RHS আছে cosec স্কয়ার CAD, তার মানে এই ত্রিভুজটা দেখবো আমি, তাহলে কোসেক কত হয়, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাই তো। তাহলে অতিভুজ কত x বাই লম্ব কত x√2/2, এটা তো হলো কোসেকের ভ্যালু, কোসেক স্কোয়ার আছে, তাহলে এটাকে স্কোয়ার করে দেবো। দেখো এখানে x আর x কেটে গেল, তাহলে যদি স্কোয়ারটাকে তুমি করে দাও তাহলে 1/√2 স্কোয়ার 2 হয়ে যাবে, ডিভাইড বাই এই 2 স্কোয়ার 4 হয়ে যাবে। আবার দেখো এই যে 2 আর 4 কেটে নিচে 2 হয়ে গেল, তাহলে 1/1/2 আছে, তাহলে 2টা একদম উপরে চলে আসবে, 2 হয়ে গেল, তাহলে RHS ও 2 হয়ে গেল, তাই তো। অতএব LHS ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রুফ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল। এবারে 11 অঙ্কটা বলেছে থিটা, প্রথমে তো বলে দিয়েছে যে থিটা 0 ডিগ্রির থেকে ছোট হবে না আর 90 ডিগ্রি থেকে বেশি হবে না, মানে থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই তো। এবার কি বলে দিয়েছে যে থিটা এর কোণ মানের জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তার মানে এখান থেকে আমাকে থিটার ভ্যালু বার করতে হবে, তাই তো। কি করে বার করবো দেখো, আমি লিখবো, ধরি cos থিটা সমান হচ্ছে x, যদি cos থিটা x হয় তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আমি x স্কয়ার লিখতে পারি, cos থিটার জায়গায় x লিখতে পারি, তাই তো। তাহলে এটা কি হয়ে গেল, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটাকে আমি মিডল টার্ম করবো, কিংবা শ্রীধরাচার্যের সূত্রে ফেলেও করতে পারো। যদি শ্রীধরাচার্যের সূত্র তোমাদের না জানা থাকে তাহলে মিডল টার্ম দিয়ে করছি। দেখো এটাকে মিডল টার্ম করলে কি হয়ে যাবে, এটা দেখো 2x স্কয়ার মাইনাস 3x টাকে কি লেখা যায়, 2x প্লাস x, তাই লেখা যায় তো, প্লাস 1 ইকুয়াল টু 0। এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই তাহলে এটাও দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাই না। তাহলে ব্র্যাকেটটাকে তুলে দিলাম আমি, এইটা দাঁড়ালো। প্রথম দুটো থেকে দেখো 2x কমন আসছে, তাহলে 2x কমন নিয়ে নিলাম, 2x কমন নিয়ে নিয়েছি, 2x স্কয়ার ছিল তাহলে একটা x পড়ে থাকবে। দেখো 2টা তো কমন নিয়ে নিয়েছি, এই দুটো x ছিল তার মধ্যে একটা x কমন নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা x পড়ে থাকবে, মাইনাস এখানে 2x ই কমন নিয়ে নিয়েছি তাহলে 1 পড়ে আছে, তাই তো। এখান থেকে দেখো মাইনাস কমন নিয়ে নেবো বা -1 কমন নিয়ে নেবো, তাহলে কি হয়ে যাবে, এই মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে আর এই প্লাস 1টা -1 হয়ে যাবে ইকুয়াল টু 0। এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে x-1 কমন আসছে, তাই না। তাহলে x-1 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো, 2x পড়ে থাকলো এখান থেকে, আর এখান থেকে -1 পড়ে থাকলো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এই দুটোর গুণফল ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন তাদের মধ্যে একটা, যে কোনো একটা 0 হবে, তাই তো। 3 ইন্টু 0 হয়ে যায় 0 সবসময়, বা 0 ইন্টু 4 সবসময় 0 হয়ে যায়, তাই তো। কিংবা দুটোও 0 হতে পারে, 0 ইন্টু 0 0 হয়ে যায়। কিন্তু
দুটো সংখ্যার মধ্যে একটাও যদি জিরো না হয়, দুটোর মধ্যে একটাও জিরো নয়, তাহলে দেখো রেজাল্টটাও জিরো আসবে না, কিন্তু এটা 5 আর 5 -25 হয়ে যাবে, জিরো আসবে না। জিরো, দুটো সংখ্যার গুণফল কখন জিরো আসবে? তখন সেই দুটো সংখ্যার মধ্যে অন্তত পক্ষে একটা জিরো হয়, হয় এইটা জিরো হবে নাহলে এটা জিরো হবে, নাহলে দুটোও জিরো হতে পারে, কিন্তু যে কোনো একটাকে জিরো হতেই হবে, তাই তো? তাহলে আমি এই দুটো সংখ্যা, এই দুটোর গুণফলটা জিরো আসছে, তাহলে হয় x - 1 = 0 হবে, অথবা এই যে 2x - 1 = 0 হবে, তাই তো? এই দুটোর মধ্যে একটা তো জিরো হতেই হবে। তাহলে আমি এটাকে হয় আর অথবা দিয়ে লিখে দিলাম। তাহলে x - 1 যদি 0 হয়, তাহলে x = কত হবে? 1 হবে। এই যে -1 ছিল, এটাকে এই সাইডে নিয়ে গেলাম, তাহলে +1 হয়ে গেল, তাহলে x = 1 হয়ে গেল। আর যদি 2x - 1 = 0 হয়, তাহলে 2x = 1 হবে, আর 2x যদি 1 হয়, তাহলে x = হবে 1/2। তাহলে দেখো x এর ভ্যালু হয় 1 হবে, নাহলে 1/2 হবে, এই দুটোর মধ্যে একটা ভ্যালু হতে পারে, তাই তো? এবার x কে আমি কি ধরেছিলাম? cos থিটাটাকে x ধরেছিলাম, তাহলে আমাকে এখান থেকে আমি পেলাম cos থিটা, হয় cos থিটা = 1 হবে, অথবা cos থিটা = 1/2 হবে। cos থিটা কখন 1 হয়? cos 0 ডিগ্রির ভ্যালু 1, তাই না? তাহলে cos থিটা তখনই 1 হবে যখন থিটার ভ্যালু 0 হবে, তাহলে এখান থেকে আমি পেলাম থিটা = 0। আবার দেখো cos থিটা কখন 1/2 হয়? যখন থিটার ভ্যালু, দেখো cos 60 ডিগ্রির ভ্যালু 1/2, তাহলে থিটার ভ্যালু 60 ডিগ্রি হতে হবে, তবে এটা cos থিটা 1/2 হবে, তাই তো? তাহলে থিটা = এখান থেকে পেলাম 60 ডিগ্রি। তাহলে এই দুটো মানের জন্য আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে এই দুটোই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, প্রথমে দেখে নাও, এই দুটো এই রেঞ্জের মধ্যে আছে, তো দেখো 0, হ্যাঁ 0 হবে, 60 ডিগ্রি হবে, এই দুটোর মধ্যেই আছে, তাহলে এখানে এই দুটো ভ্যালুই আমাকে কাউন্ট করা যাবে। কিন্তু যদি 180 ডিগ্রি আসতো কোথাও, কিংবা মাইনাস কিছু একটা আসতো, তাহলে এই রেঞ্জের মধ্যে থাকতো না, তখন আমি ওই ভ্যালুটাকে বাদ দিয়ে দিতাম। তাহলে এখন এই ক্ষেত্রে আমার এই দুটোই অ্যান্সার, ঠিক আছে? 0 ডিগ্রি আর 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো স্টুডেন্টস, 23.1 আর 23.2 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিলাম, যেগুলো বাদ রাখলাম সেগুলো তুমি এই অঙ্কগুলো দেখে নিলেই পারবে, এই অঙ্কগুলো দেখে নিলেই এই একইভাবে ওই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? তো যেগুলো বাদ থাকলো সেগুলো চেষ্টা করবে, আর না পারলে আমাকে কমেন্টে জানাবে যে এত নম্বর অঙ্কটা পারিনি, পরের ভিডিওর প্রথম দিকে করে দেবো, না হলে সেই অঙ্কগুলো নিয়েই আরেকটা ভিডিও থাকবে যদি খুব বেশি অঙ্ক হয়ে যায়। তো আজকের অঙ্কগুলোর মধ্যেও যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করো। আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা যদি দেখতে চাও, তাহলে স্ক্রিনের ডান দিকে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো, আর ক্লাস 10 এর পুরো প্লে লিস্টটা দেখার জন্য নিচেরটাতে ক্লিক করো। নজর রাখো ওডি ম্যাথসে। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। থ্যাংক ইউ।